কুকিচিন নিয়ে ইস্যু খুঁজে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। বান্দরবানের ঘটনা প্রমাণ করে দেশের নিরাপত্তা কতটা ভঙ্গুর, বলেছে মির্জা ফখরুল। রাজধানী ছাড়ছে মানুষ, ট্রেন, বাস ও লঞ্চে ভিড়। ঈদে আইনশৃঙ্খলা রক্ষায় থাকবে কঠোর নজরদারি, জানালেন আইজিপি। ব্রিক্সের সদস্যপদ পেতে বাংলাদেশকে সহযোগিতা দেবে ব্রাজিল, সুযোগ আছে তৈরি পোশাক ও ওষুধ রপ্তানির। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। কুকিচিন বিষয়ে সরকার শক্ত অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, পাহাড়ের ঘটনা নিয়ে বিএনপির ইস্যু খোঁজার মতলবও ব্যর্থ হবে। বিএনপির আন্দোলনের কোনো সক্ষমতা নেই বলেও মন্তব্য তার। রিপোর্ট করেছেন তাইমুর রশিদ। দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলেও বিএনপি নিজেরাই ভোট ঠেকাতে ব্যর্থ হয়েছে। তাদের আন্দোলনের ব্যর্থতার দায় কি সরকার নেবে, সেই প্রশ্ন রাখেন তিনি। বলেন, বিএনপি এখন নতুন নতুন ইস্যু খুঁজছে। বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য ইস্যু খুঁজে। মিয়ানমার ইস্যু ব্যর্থ হয়েছে, এখন নতুন করে আবার কুকিচিন ইস্যু। তো এটা এসব সশস্ত্র তৎপরতা, বিচ্ছিন্ন ঘটনা, আমরা মনে করি না যে এটার দ্বারা আমাদের সার্বিক পাহাড়ে অশান্তি, শান্তির পরিবেশ ইম্প্যাক্টেড হবে, এটা আমরা মনে করি না। কাজে এ নিয়ে আরেকটা ইস্যু খোঁজার যে মতলব, সেটাও অচিরেই ব্যর্থ। ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এবং আইনি লড়াই দুটোতেই পরাজিত হয়েছে বিএনপি। তাই তার শারীরিক অবস্থার জন্য বিএনপি দায়ী। তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আবারও প্রশ্ন তোলেন তিনি। বিএনপির আন্দোলন করার সামর্থ্য নেই, শক্তি, সামর্থ্য সবই তারা হারিয়ে ফেলেছে। বিএনপি আন্দোলন করবে, নেতাকর্মীও পাবে না। তারাও বিএনপির নেতৃত্বের উপর হতাশ, তারেক রহমানের উপর হতাশ। নেতা রিমোট কন্ট্রোলে, দেশে নেই, আন্দোলন কি রিমোট কন্ট্রোলে হয়? উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরা কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, প্রশাসন নিরপেক্ষ থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। মেয়াদ শেষে নির্ধারিত সময় আওয়ামী লীগের সম্মেলন হবে বলেও জানান ওবায়দুল কাদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বান্দরবানে দিনে দুপুরে ডাকাতি হলেও তাদের চিহ্নিত করতে সরকার ব্যর্থ। এটা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা কতটা ভঙ্গুর। মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষের মনে পরিবর্তনে যে আশা জেগেছিল তা হয়তো থমকে গেলেও আন্দোলনরত নেতাকর্মীদের মনে হতাশা নেই। রিপোর্ট করেছেন মিরাজ হোসেন গাজী। বিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বান্দরবানের পরিস্থিতিতে বর্তমান সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে। বাংলাদেশের সীমান্ত ভয়াবহভাবে আমরা আক্রান্ত। আমরা লক্ষ্য করেছি আমাদের স্বাধীনতা পর্যন্ত বিপন্ন হয়ে পড়েছে। লক্ষ্য করে দেখুন, গত 2-3 দিনে পার্বত্য চট্টগ্রামে ব্যাংক লুট হয়েছে, থানা আক্রমণ হয়েছে। কি দুর্ভাগ্য আমাদের, এখন পর্যন্ত আমাদের সরকার বলতে পারছেন না যে কারা এটার সঙ্গে বলছে। অনেকে বলছেন যে মিয়ানমারে যুদ্ধরত কোনো সংগঠন, অনেকে বলছেন আবার বিভিন্নভাবে ইঙ্গিত করে যে জঙ্গিরা এর সঙ্গে জড়িত। যখন কোনো কিছু করতে পারে না, বের করতে পারে না, এবং যখন কোনো তার দোষ চাপাতে হয় তখন ওই জঙ্গি খুঁজে বের করে। বন্ধুগণ, এই ঘটনা প্রমাণ করেছে যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কত ভঙ্গুর। মির্জা ফখরুল হতাশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রীয় অন্য সব প্রতিষ্ঠানের মতো ঐতিহ্যবাহী বুয়েটকেও ধ্বংস করতে চায় সরকার। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সাধারণ মানুষের সফলতা আসবেই। মানুষের এই যে আর্তনাদ, হাহাকার, চতুর্দিকে মানুষের মধ্যে একটা আশা জেগে উঠেছিল সাধারণ মানুষের মধ্যে, যে এইবার বোধহয় পরিবর্তন হবে। সরকারের যে ভয়ঙ্কর, ভয়াবহ, দানবীয়
যে নির্যাতন নিপীড়ন, সেই নির্যাতন নিপীড়নের মুখে আমরা হয়তো প্রাথমিকভাবে কিছুক্ষণের জন্য হলেও আমরা একটু থেমে গেছি। আমরা জানি আমাদের ভেতরে যে আগুন জ্বলছে, আমাদের যে প্রতিজ্ঞায় আমরা দৃপ্ত হয়েছি যে আমাদের দেশ সমাজ থেকে দেশের মাকে আমাদের তাকে আমরা মুক্ত করব, আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে আনবো, আমাদের সমস্ত যে অন্যায়কে দূর করব। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডে সরকারের রহস্যজনক ভূমিকা আছে। সরকারের প্রত্যক্ষ ভূমিকা ছাড়া সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটাতে পারত না বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের ভিড়। পরিবারের সঙ্গে ঈদ করতে সকাল থেকে ট্রেনে রাজধানী ছাড়ছে অনেকেই। দর্শক, কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, কমলাপুরের আজকের পরিস্থিতিটা কি? যাত্রীদের চাপ কেমন আজ? জি সুমি, আপনি জানেন যে ঈদযাত্রার ষষ্ঠ দিন আজকে। ষষ্ঠ দিনে আমরা সকাল থেকেই ট্রেনে আছি এখানে এই কমলাপুর রেল স্টেশনে, কিন্তু মোটামুটি অন্যবারের চেয়ে এবার বেশ স্বস্তিতেই যারা যাত্রী আছেন তারা কিন্তু বলছেন যে স্বস্তির সাথেই তারা নির্বিঘ্নে কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছেন এবং নির্বিঘ্নেই তারা যাতায়াত করতে পারছেন। যেহেতু আপনি জানেন যে অন্য সব বারের মতো ট্রেনের টিকিট কাটার যে ঝামেলা এবং ট্রেন স্টেশনে ঢোকার যে ঝামেলা সেগুলো কিন্তু একেবারেই নেই, কারণ আমরা দেখেছি যে বেশ মোটামুটি ছেকে এবং খুব ফিল্টার করে কমলাপুর রেল স্টেশনের অনেক বাহির থেকেই তাদেরকে অনলাইনে টিকিটের যে আপনার কপি সেটি দেখিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে এবং যারা টিকিট পাচ্ছেন শুধুমাত্র কেবল তারাই কিন্তু ট্রেনে যাতায়াত করার জন্য এবার ঢুকতে পারছেন এই কমলাপুর রেল স্টেশনে। এবং যে আগেকার দিনের মতো যে আপনার বাহিরে ট্রেনের উপরে ছাদে দাঁড়িয়ে যে আপনার ভোগান্তির মাধ্যমে যাওয়া এবং দাঁড়িয়ে যাওয়ার যে প্রবণতা সেগুলো কিন্তু একেবারেই নেই। আমরা দেখেছি যারা টিকিট কাটতে পেরেছেন শুধুমাত্র তারাই কিন্তু যেতে পারছেন এবং কিছুটা বিলম্ব হচ্ছে বলা যায়, আসলে 10 থেকে 15 মিনিট বিলম্ব করে এক একটা ট্রেন ছাড়ছে, তবে প্রত্যেকটা ট্রেন কিন্তু স্টেশনে আসছেন যথাসময়ে এবং ট্রেনগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরাও বেশ আগে ভাগেই অনেকে এসেছেন, যেহেতু স্বস্তির মাধ্যমে তারা যাচ্ছেন। এবার আসলে বলা চলে যে এখন পর্যন্ত আপনাকে যদি একটু বলি যে 7:30টায় একটি ট্রেন ছিল, সেটি মোটামুটি বেশ নির্বিঘ্নেই চলে গেছে। 11 সিন্ধু প্রভাতী যেটি 7:15টায় ছিল সেটি ছেড়ে গেছে। তিস্তা এক্সপ্রেস 7:30-এ সেটি যাওয়ার কথা এবং মহানগর প্রভাতী 7:45-এ যাওয়ার কথা, প্ল্যাটফর্মে সেটি আছে এবং আমরা সুন্দরবন এক্সপ্রেস 8:15-টে এটিও কিন্তু আমরা প্ল্যাটফর্মে দেখতে পেয়েছি। সবকিছু মিলে আপনাকে যদি একটু বাহিরের চিত্র বলি যে এবার আসলে আপনার গাবতলী এবং আপনার মহাখালী একই সাথে আপনার সায়দাবাদে রেল স্টেশনে কিন্তু অতটা কিন্তু আমরা যাত্রীদের কিন্তু ভোগান্তি দেখি, তবে যাত্রীর চাপ কিন্তু কিছুটা বেড়েছে। এবং আপনাকে আরো একটি বিষয় তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে চন্দ্রা থেকে টাঙ্গাইল, অর্থাৎ চন্দ্রা থেকে যে আপনার টাঙ্গাইল পর্যন্ত যে ভিড় থাকে, যে গাড়ির যানজট থাকে, সেই যানজট কিন্তু এড়াতে এবার কিন্তু ড্রোন ক্যামেরা ব্যবহার করছেন আপনার ট্রাফিক পুলিশ এবং সেখান থেকে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তারা কিন্তু সেটা কন্ট্রোল করছেন এবং যানজট এড়াতে এটি কিন্তু বড় একটি পদক্ষেপ বলছেন তারা। সবকিছু মিলে এবং একই সাথে আপনি জানেন দক্ষিণবঙ্গ যেতে কিন্তু অতটা বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে না, যেহেতু আপনি জানেন এবার আসলে পদ্মা সেতুর একটি বিষয় আছে, সেখানে কিন্তু সুফল পাচ্ছেন অনেকেই। তো সুমি, এই ছিল আমার কাছে ঈদযাত্রার ষষ্ঠ দিনের সবশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। এদিকে ঈদ যাত্রায় সদরঘাটে নেই আগের মতো যাত্রীদের চিরচেনা সেই ভিড়। তারপরেও পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে অনেকেই টিকিট কেটেছে লঞ্চের। এদিকে রাজধানী ছেড়ে যাওয়ার আগে বাড়ির সিসিটিভি সচল আছে কিনা তা পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে রয়েছে বিস্তারিত। দুয়ারে করা নাড়ছে ঈদ উল ফিতর। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে নেই সেই চিরচেনা দৃশ্য। আগে যেখানে লঞ্চগুলোর ছাদে তিল ধারণের ঠাঁই মিলত না, সেই লঞ্চগুলোর ডেকেই এখন নেই পর্যাপ্ত যাত্রী। লঞ্চে একটু আরামদায়ক, শুইয়া বইয়া ঘুমাইয়া যাওয়া যায়। বাড়িতে ঈদ করতে খুব ভালো লাগে আর লঞ্চে যাত্রা খুবই ভালো লাগে আমার কাছে। লঞ্চে যেতে এমনি অনেক ভালোই লাগে। আমাদের দক্ষিণাঞ্চলে লঞ্চ চলাচল এখন বন্ধই, এই ঈদের মৌসুমে লঞ্চ চলাচল শুরু হয়ে যাবে। কিন্তু আজকে যাত্রী হওয়ার কথা ছিল, পদ্মা সেতুতে তো কিছুটা প্রভাব পড়ছেই।
এটাই বেশি। রবিবার সখানেক লঞ্চ ছাড়ার প্রস্তুতি ছিল বিআইডব্লিউটি এর, কিন্তু যাত্রী খরায় সন্ধ্যার পরে লঞ্চ ছেড়েছে তুলনামূলক কম। 41টা নৌপথে আজকে আমাদের 100টা লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিল। এই পর্যন্ত আমাদের যে লঞ্চ আগমন নির্গমন হয়েছে তাতে করে মনে হয় আজকে হয়তো 80টা লঞ্চ ছেড়ে যেতে পারে। হুড়োহুড়ি করতে গিয়ে ঈদ আনন্দ যাতে মাটি হয়ে না যায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নানা কৌশলের কথা জানান। ঢাকা যখন ছেড়ে যাবেন আপনারা নিজের জিনিস সতর্কতার সাথে রেখে যাবেন। সকল দেশবাসীকে নাগরিককে অনুরোধ করব, ঢাকার নগরবাসীকে অনুরোধ করব, আপনাদের যে সিসিটিভির যেমন বাসার মধ্যে যে নিরাপত্তা ব্যবস্থাটা আপনারা যে রেখেছেন, পাহারাদার যেটা আছে, গার্ড যারা আছে তাদেরকে রাখার পাশাপাশি এই সিসিটিভির ক্যামেরাগুলা একটু অ্যাক্টিভ আছে কিনা এটা একটু আপনারা চেক করে নেবেন শেষ মুহূর্তে। নৌ কিংবা সড়ক দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি সড়কে যানজট এড়াতে সবাইকে সচেতন হবার পরামর্শ চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ব্রিক্সে বাংলাদেশের সদস্য হওয়ার বিষয়টি ব্রাজিল জোরালোভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন মাউরো ভিয়েরা। তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় ব্রাজিল। এই ব্যাপারে গত ব্রিক্স সম্মেলনে দুই দেশের শীর্ষ নেতারা একমত হয়েছেন বলে জানান তিনি। এ সময় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যোগ্য নেতৃত্বের কারণেই শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রাজিল বৃত্তি দেবে বলেও তিনি ঘোষণা দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফর করবেন। বাংলাদেশ দেশটিতে তৈরি পোশাক, ঔষধ রপ্তানি করতে চায়। এসব পণ্যের কর অব্যাহতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এবারে খেলার সংবাদ। গত বিশ্বকাপে উপযুক্ত সম্মান পাননি, এই অভিমানে বাংলাদেশ দলের সাথে আর থাকতে চান না খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপে টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন তিনি। আশা করছেন তাকে কাজ করতে আর অনুরোধ করবে না বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। কোচ হাতুরু সিংকে নিয়েও মন্তব্য করেন সুজন। আমি তো বড় কোচ না, হয়তো এত কিছু জানিও না ক্রিকেট নিয়ে, বাট তারপরে আমি মনে করি যে আই হ্যাভ এ রেসপেক্ট, আর আমি মনে হয় যে সে রেসপেক্ট আমি লাস্ট ওয়ার্ল্ড কাপে পাইনি একদমই। সো আই ডোন্ট ডিজার্ভ দ্যাট, আর আমি এটা করতেও চাই না এই জন্য আর কোনোদিনও। পাবন ভাই আমার প্রেসিডেন্ট, মানে আমার ক্যাপ্টেন, অ্যান্ড উনি আমাকে যখন বলে যে ফাইন লেগে ফিলিং করতে হবে, আই হ্যাভ টু রান টু গো অ্যান্ড প্লে ফাইন লেগ। তো বাট আমার মনে হয় যে পাবন ভাই আমাকে আর বলবেন না মনে হয় যে ফাইন লেগে যেতে। আমার মনে হয় যে এখন মানে আমি মনে করি যে আই এম নট দ্য সলিউশন, কারণ এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেড, তাদের মাঝে আমি আসলে খুব ছোটো একটা মানুষ, ওইখানে না যাওয়াটাই ভালো আমার মনে হয়। না, দ্যাটস হোয়াট আই ফিল, বিকজ আমি আর এখন আর 28-29 বছরের বালক না, আই এম গ্রোন আপ। সুতরাং আমার নিজের রেসপেক্ট আমার নিজে থেকে রাখতে হবে। আমি আই ডু এগ্রি যে পাবন ভাইকে আমি এখনও সেই সম্মানটাই করি, বা ওনার কথা আমি ফেলতে পারবো না, বাট আই উইল হাম্বলি রিকোয়েস্ট হিম যে আমাকে যদি উনি কোনো রিকোয়েস্টই না করেন এই বিষয়ে কাজ করার জন্য। হাতুরা সিং হয়তো ওয়ার্ল্ডের সেরা কোচ হতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার টু মি। আমার কাছে আমি বাংলাদেশে আমি রেসপেক্টেবল কোচ, আমার প্লেয়াররা অনেক রেসপেক্ট করে আমাকে, আমার একটা ইয়ে আছে। সুতরাং আই ডোন্ট ওয়ান্ট টু লুজ মাই রেসপেক্ট এনিমোর আসলে। বাট শান্ত ইজ এ গুড লিডার, বাট আমি মনে করি যে ওকে একটা জিনিস বলতে ভুলে গেলে হবে না যে হি ইজ আ বাংলাদেশের নাম্বার 3-তে ব্যাটিং করা, মানে ইজ আ ভেরি গুড পজিশনে ব্যাটিং করে, টাফ পজিশনে, এবং ওকে আগে মানে ও ব্যাটসম্যান, যখন ও ফিল্ডিংয়ে যাবে তখন অনলি ও ক্যাপ্টেন, নট ব্যাটিংয়ের টাইপে। আমাদেরকে ওই সময়টা দিলে আমার মনে হয় যে ইয়াংদেরকে দিলে বাংলাদেশ টিম ভালো বিল্ড আপ হয়ে যাবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কুকিচিন নিয়ে ইস্যু খোঁজে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। বান্দরবানের ঘটনা প্রমাণ করে দেশের নিরাপত্তা কতটা ভঙ্গুর, বলেছেন মির্জা ফখরুল। রাজধানী ছাড়ছে মানুষ, ট্রেন, বাস ও লঞ্চে ভিড়। ঈদে আইন শৃঙ্খলা রক্ষায় থাকবে কঠোর নজরদারি, জানালেন আইজিপি। ব্রিক্সের সদস্য পদ পেতে বাংলাদেশকে সহযোগিতা দেবে ব্রাজিল, সুযোগ আছে তৈরি পোশাক ও ওষুধ রপ্তানির। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।